আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী দিল্লি থেকে ষড়যন্ত্র করছে বললেন মাহফুজ। এদিকে চীন সফর অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য বলছেন মির্জা ফখরুল। লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেল হাসান মাহমুদকে। এবং সর্বশেষ জানাবো ঢাকায় অপরাধ ছিনতাইকারীদের হাতে খুন হওয়া দুজনের পরিবার দিশেহারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী দিল্লি থেকে ষড়যন্ত্র করছে বললেন মাহফুজ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 1 লাখের বেশি নেতাকর্মী দিল্লি থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আলম বলেন, বিগত সরকারের সময় গুম খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল। এগুলো করার জন্য বিশেষ টিম ছিল, পুলিশ র্যাব সহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিল। তথ্য উপদেষ্টা বলেন, গোটা দেশে আয়নাঘরের অস্তিত্ব ছিল, অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো। মাহফুজ বলেন, গুমের সঠিক কোনো হিসাব নেই, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে। বিএনপি জামায়াত সহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল। আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতে অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এখনো ভারতে বসে চক্রান্ত করছে। আওয়ামী লীগ দল ছিল না, তারা ছিল মাফিয়া, তাদেরকে কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না। চীন সফর অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন সফর অন্তর্বর্তী সরকারের ইতিবাচক ও বড় একটি সাফল্য। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে চীনের একটি দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল, তবে সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তাদের কৌশল বদলেছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে। মির্জা ফখরুল বলেন, চীন অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ এবং অর্থনীতির দিক থেকে বিশ্বে দ্বিতীয়। বাংলাদেশের সঙ্গে চীনের বিনিয়োগও অনেক বেশি। চীন প্রতিশ্রুতি দিয়েছে ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নের প্রয়োজনীয় বিনিয়োগ করবে, এটি নিঃসন্দেহে আমাদের জন্য আশাব্যঞ্জক। অন্তর্বর্তী সরকারের বিষয়ে এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, তারা জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে এবং ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। তারা রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে সংস্কার কর্মসূচি সামনে এনেছে এবং সংস্কার কমিশন গঠন করেছে। আমরা কমিশনের প্রস্তাবগুলো পর্যালোচনা করেছি ও আমাদের মতামত দিয়েছি। ভবিষ্যতে তারা আমাদের সঙ্গে এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বসবে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁওয়ে ঈদ উদযাপন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমার খুব ইচ্ছে ছিল এবার ঈদ ঠাকুরগাঁওয়ে করার। অসুস্থতার কারণে আজ এসেছি, কাল ঢাকায় ফিরে যাব। 6 এপ্রিল চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছি। লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেল হাসান মাহমুদকে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার লন্ডনের গ্যাংস হিল এলাকার আল কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি হাসান মাহমুদকে। তিনি দেশে নেই এমন গুঞ্জন ছিল। এবার লন্ডনে ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ছবির একটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায় হাসান মাহমুদকে। আরেকটি ছবিতে হাসান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আনাস পাশার ছেলে ও আইটিভি সাংবাদিক মাহাথির পাশাকে দেখা গেছে। ছবিতে আরো 2 কিশোরকে দেখা গেছে। ওই 2 কিশোরের পরিচয় সম্পর্কে সাংবাদিক সৈয়দ আনাস পাশা প্রথম আলোকে বলেছেন, ছবিতে হাসান মাহমুদের ডান পাশে দুজনের একজন খুব সম্ভবত ওনার ছেলে এবং অপরজন ভাতিজা। হাসান মাহমুদ বেলজিয়ামে থাকেন জানিয়ে আনাস পাশা বলেন, লন্ডনে পড়ালেখারত ছেলের সঙ্গে ঈদ করতে তিনি লন্ডনে এসেছেন। সৈয়দ আনাস পাশা বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সম্পর্কে আমার চাচা এবং লন্ডনে আমরা একই এলাকায় বাস করি। নামাজ শেষে তিনি হাসান মাহমুদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। এ বিষয়ে কথা বলতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ঢাকায় অপরাধ ছিনতাইকারীদের হাতে খুন হওয়া দুজনের পরিবার দিশাহারা। জীবিকার তাগিদে পিরোজপুরে তরুণ কাউসার ঢাকায় এসে একটি কারখানায় কাজ নেন। ভাগ্যে চাকা ঘোরাতে দিনরাত পরিশ্রম করেছিলেন তিনি। মাস শেষে যে আয় হতো সেটার একটু অংশ তিনি গ্রামে মা বাবার কাছে পাঠাতেন। সেই কাউসার গত 7 ফেব্রুয়ারি ঢাকা যাত্রাবাড়ি এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হন। অন্যদিকে পটুয়াখালীর যুবক সুমন কুমার পাল স্ত্রী আর 2 সন্তান নিয়ে থাকতেন রাজধানীর দক্ষিণখান এলাকায়। তিনি সেখানে একটি ফার্মেসি চালাতেন। ভালোই চলছিল তার সংসার। গত 15 ফেব্রুয়ারি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তার দোকানে এসে হামলা করে, হাতুড়ি দিয়ে পিটিয়ে সুমনকে হত্যা করে চলে যায়। সুমনের মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। কেন আমার ভাইকে খুন করলো?
পিরোজপুরের হতদরিদ্র পরিবারে জন্ম কাউসারের। তারা দুই ভাই ও দুই বোন। কৃষক বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য কাউসার ও তার ভাই কায়ুম কয়েক বছর আগে ঢাকায় আসেন। কাউসার থাকতেন যাত্রাবাড়ি এলাকায়। তিনি সেখানকার একটি মশার কয়েলের কারখানায় চাকরি করতেন। গত 7 ফেব্রুয়ারি রাত 8:15 দিকে কারখানায় কাজ শেষ করে এক সহকর্মীর সঙ্গে বাইরে বের হন। হঠাৎ দুই ছিনতাইকারী তাদের গতিরোধ করেন। এক ছিনতাইকারী কাউসারের গলায় ধারালো চাকু ধরে মুঠোফোন দেওয়ার জন্য হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা কাউসারের বুকে ছুরিকাঘাত করেন। তখন ছিনতাইকারীরা তার এবং তার সহকর্মীর মুঠোফোন নিয়ে চলে যান। এ সময় কাউসার লুটিয়ে পড়লে স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত 9টার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাউসারের ভাই কায়ুম বলেন, আমার ভাইয়ের কিন্তু কোনো শত্রু ছিল না, একদম খেটে খাওয়া মানুষ আমার ভাই, কেন আমার ভাইকে খুন করলো? আমার আব্বা অনেক কষ্ট করে আমাদের বড় করে তুলেছেন। আমরা যখন বড় হই তখন দুই ভাই প্রতিজ্ঞা করি আমরা আব্বাকে সহযোগিতা করব, কিন্তু আমার ভাইকে ছিনতাইকারীরা নৃশংসভাবে খুন করলো। কায়ুম জানান, ঢাকায় আসার পর ঈদের সময় তারা দুই ভাই একসঙ্গে বাড়িতে যেতেন। ঈদের আগে যে বেতন ভাতা পেতেন তা দিয়ে মা বাবার জন্য শাড়ি লুঙ্গি কিনতেন। এবার কেবল ব্যতিক্রম, ভাইকে ছাড়া তাকে ঈদের সময় গ্রামের বাড়িতে ফিরতে হলো। ছোট ভাইয়ের কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন কায়ুম। তিনি বলেন, আমার ভাইকে যারা হত্যা করলো তাদের কঠিন শাস্তি দিতে হবে। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী কাউসার হত্যা মামলায় পুলিশ আনিসুর রহমান নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশ আদালতকে বলেছে, আনিসুরের নির্দিষ্ট পেশা নেই, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা করাই তার একমাত্র পেশা। সুমন কুমার পাল স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে রাজধানীর দক্ষিণখান এলাকায় বসবাস করতেন। সুমনের বড় ছেলের নাম সুজয় কুমার পাল ও ছোট ছেলের নাম দুর্জয় কুমার পাল। ফার্মেসিতে যাওয়ার আগে ছোট ছেলে দুর্জয়কে আদর করে বের হতেন সুমন কুমার। আবার দোকান থেকে মধ্যরাতে ফিরে দুই ছেলেকে আদর করে ঘুমাতেন। রোজকার মতো গত 15 ফেব্রুয়ারি সকাল 9টার সময় দোকানের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হন তিনি। বেলা 11:30 পর্যন্ত তিনি দোকানে কেনাবেচা করেন। হঠাৎ দুই ব্যক্তি সুমনের দোকানের সামনে আসেন। কোনো কিছু না বলে দোকানের ক্যাশ থেকে টাকা লুট শুরু করেন তারা। এতে বাধা দিলে হাতুড়ি দিয়ে সুমনের মাথায় আঘাত করতে থাকেন। উপর্যুপরি হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের পর তিনি অচেতন হয়ে যান। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে পাশের একটি প্রাইভেট হাসপাতালে পাঠান। শারীরিক অবস্থার আরো অবনতি হলে তাকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। রাত 9টার দিকে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সুমনের স্ত্রী সেতু রানী পাল বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন। সুমন কুমার পালের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল, সুমন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সুমনের মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। সুমনের শাশুড়ি চন্দ্রা রানী পাল বলেন, সুমনের আয়ের সংসার চলত। তার মৃত্যুর পর থেকে দুই ছেলে সুজয় ও দুর্জয় প্রায় সময় বাবার খোঁজ করে, বাবা কোথায় গেছে, কবে ফিরবে জিজ্ঞাসা করে। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী সুমন কুমার পাল হত্যা মামলায় অন্যতম আসামি আব্দুল করিম গ্রেপ্তার হয়েছেন। সুমনের ভাতিজা অর্কজিৎ পাল বলেন, কাকার মৃত্যুর পর খুব কষ্ট করে তার সংসার চলছে। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী সুমন কুমার পাল হত্যা মামলায় অন্যতম আসামি আব্দুল করিম গ্রেপ্তার হয়েছেন। সুমনের ভাতিজা অর্কজিৎ পাল বলেন, কাকার মৃত্যুর পর খুব কষ্ট করে তার সংসার চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।